নমস্কার, আদাব। ইংরেজি শুভ নববর্ষের শুভেচ্ছা বাংলাদেশি ও ভারতবাসীকে। আজকের পর্বটি যে কথাগুলি আমি আমার বক্তব্যে বলবো, আর আমাদের যে ময়ূকদা রয়েছেন তাদের যে সহকর্মীরা রয়েছেন, স্বর্ণালী দেবী ও অন্যান্যরা, সবাইকে নিয়েই বলবো, সবাইকে আমন্ত্রণের মধ্য দিয়ে বক্তব্যটি শুরু করতে যাচ্ছি। বস্তুত আমরা বাংলাদেশিরা আপনাদের মতো মহান বিশাল দেশের সাথে কখনোই যুদ্ধ করতে চাই না। হ্যাঁ, কয়েকটি অপ্রীতিকর ঘটনা ঘটেছে, সেটা আপনাদের ওখানেও ঘটেছে, আমাদের এখানেও ঘটেছে। আপনাদের পণ্য বয়কট, আপনাদের ফ্ল্যাগ পদদলিত করা, এবং আরও একটি ঘটনা ঘটেছে অপ্রত্যাশিত, যার জন্য একজন বাংলাদেশি হিসেবে আমি ক্ষমা প্রার্থী। অনুরূপভাবে আপনাদের ওখানেও যে কাজগুলি হয়েছে, হাই কমিশন এবং যে এই যে ভিসা বন্ধ, বিভিন্ন ধরনের তথ্য সন্ত্রাস, অপতথ্য প্রচার, এগুলি থেকে আপনারাও, আমার আশা থাকবে আপনারা বিরত থাকবেন। আজকেই আপনাদের টিভি থেকে চলে এসছে যে একটা বক্তব্য চলে এসছে, ভেরি ইম্পর্টেন্ট, যে বাংলাদেশে মাইনরিটি বা হিন্দু, আপনারা সরাসরি হিন্দুই বলছেন, হিন্দুদেরকে কোঠাভিত্তিক যে চাকরি, 43 BCS এর যে চাকরির কোঠা থেকে অনেক কম দেওয়া হয়েছে, অনেক কম লোক পেয়েছে। আগে যেটা ছিল 12.4%, সেইটা এখন বর্তমান প্রেক্ষাপটে সেইটা হয়ে গেছে 9.4%। আপনাদেরকে বুঝতে হবে যে বস্তুত অনেক পরিবর্তন এবং পরিবর্ধনের মাধ্যমে পতিত সরকারের যে দোসররা ছিল, যারা ঘুষ, সব ধরনের অন্যায়, মানুষের উপর অত্যাচার, অনাচার, হত্যা, গুম, খুন ইত্যাদির সাথে জড়িত ছিল, সেই লোকগুলিকে বাদ দেওয়া হয়েছে। কোনো হিন্দু বা মুসলমান বা বৌদ্ধ বা খ্রিস্টান এই জাতীয় কোনো মানুষকে এই BCS 43 থেকে বাদ দেওয়া হয়নি। তার কোনো না কোনো সন্ত্রাসের সাথে সম্পৃক্ত ছিল, সেই সন্ত্রাসেরই, সেই অন্যায়েরই তদন্ত সাপেক্ষে তাদেরকে বাদ দেওয়া হয়েছে। এটা আপনারা একটু নোট রাখবেন, যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয়। আরেকটি ব্যাপার নিয়ে আপনারা যেটা বলেছেন যে চিন্ময় দাস, যিনি ইসকন নেতা, ওনাকে জামিন নিয়ে বিব্রতিকর পরিস্থিতির মধ্যে ফেলা হচ্ছে। ওনাকে জামিন দেওয়া হয়নি চিটাগাং কোর্ট থেকে, সেখানে নিচে নাকি কি বলে উল্লাস হয়েছে উনি যখন জামিন পায়নি। বস্তুত দেখুন, আপনি একটু বিচার করে দেখুন, এইটা যদি ভারতবর্ষে কোনো একজন মুসলমান সম্প্রদায়ের বা আমি বলবো যে মাইনরিটি সম্প্রদায়ের একজন ব্যক্তি এই চিন্ময় দাসের মতো কাজ করত, লালদিঘির ময়দানে 1 লক্ষ মানুষ থেকে ইসকনের সদস্য হয়, আপনি একবার হিসাব করে দেখেছেন? সব পতিত সরকারের দালালরা ওখানে ছিল। উনি পলিটিক্স শুরু করে দিয়েছেন। উনি চিন্ময় মহাপ্রভু না হয়, উনি চিন্ময় নামক এক মহান নেতা, আওয়ামী লীগের পতিত সরকারের, যার প্রতিনিধিত্ব করতেছেন। এবং উনি যে দেশের নাগরিক, সেই দেশের জাতীয় পতাকাকে অপমানিত করেছেন। এর চেয়ে বড় পাপ কি হতে পারে আইনের চোখে? তারপরও আমি বলবো এখানে আইন, বর্তমান সরকারের আইন কারো পক্ষপাতিত্ব করে না। আইনের চোখে উনি যদি নির্দোষ প্রমাণিত হয় বা আইনি প্রক্রিয়ায় যেভাবে ওনাকে জামিন পেতে পারে, তাতে যদি উনি আদালত থেকে জামিন পায়, কারো কোনো মাথা ব্যথা এখানে থাকবে না, থাকার কথা নয়। উনি জামিন প্রাপ্ত হবেন, উনি এখানে থাকবেন, উনি ওনার যে প্রেক্ষাপট, যে কর্মকাণ্ড উনি করে এসেছেন, সেটাকে যদি উনি পরিবর্তিত করতে পারেন, উনি একজন বাংলাদেশের সুনাগরিক হিসেবে পরিচিত হবে। এই বাংলাদেশি বাঙালিরা আবার ওনাকে কাছে টেনে নেবে, আমার এটা সম্পূর্ণ বিশ্বাস। এরপরেই যে ব্যাপারটা নিয়ে একটু আলাপ না করলেই নয়, আপনারা বলতেছেন যে বারবার যে কথাটা ভেসে আসে আপনাদের মুখ থেকে, যে হিন্দুদের সম্পত্তি, হিন্দুদের উপাসনালয়,
সরকারি চাকরির কোঠা বন্ধ, দোষীদেরকে আড়াল করা, চিন্ময় প্রভুকে অন্যায়ভাবে তার উপর অত্যাচার করা হচ্ছে, এই সব কথা একের পর এক, এবং এক বিকৃত ভাষায় একটা দেশের রাষ্ট্রপ্রধানকে আপনারা উপস্থাপিত করেন। প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস শুধু বাংলাদেশের প্রধান উপদেষ্টা নয়, উনি একজন নোবেল লরিয়েট। উনি ওনার কয়েকটা বক্তব্য থেকে আপনারা হয়তো ওনার বক্তব্য শোনেন না, ওনার ব্যক্তি জীবনে ওনার কোনো কিছুই নেই। আপনারা মনে করবেন না, আমাকে এর আগের বক্তব্যে বলা হয়েছে শত শত কমেন্ট আমি পেয়েছি, আমি ইউনূস সাহেবের দালাল, আমি ইউনূস সাহেব থেকে কত হাজার কোটি টাকা নিয়েছি এইসব বক্তব্যের জন্য। এই সব আমি 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 সাধারণ ক্ষমার দৃষ্টিতে দেখলাম। আর আমি এটাও বলতে চাই যে আমি ওনাকে চিনিও না, আমি ওনার আদর্শিক বন্ধু, আমার দেশটাই ওনার আদর্শিক বন্ধু। উনি এসছেন, উনি একটা সুন্দর নির্বাচন দিয়ে ওনার এই যে দেশের ক্রান্তি লগ্নে সবাইকে সাথে করে নিয়ে এগিয়ে যাচ্ছেন। রয়েছে বহু ধরনের সমস্যা দেশের অভ্যন্তরে। আজকের এই আপনারা যেটা তুলে নিয়েছেন যে মাইনরিটি কোঠা থেকে বাদ দেওয়া হচ্ছে, বিসিএসে কমানো হচ্ছে, কালকে আনসার, পরশু হিল ট্রাক্স, তারপরের দিন রিক্সা, এর পরের দিন আবহাওয়া অফিস। তো এই যে বহুবিধ সমস্যা, এই 16 বছরে মানুষের যে সমস্যাগুলি আজকে প্রত্যেকে মুক্ত বাক স্বাধীনতায় বলতে পারতেছে, এটাই হচ্ছে বিউটি অফ ডেমোক্রেসি বাই ডক্টর প্রফেসর মোহাম্মদ ইউনূস। এইটুকু বুঝতে হবে। আপনার দেশে এগুলি করতে দিতেন না, কিন্তু উনি দিচ্ছে। সবাকে, প্রত্যেকটা মানুষকে তার বলার অধিকার দিচ্ছে, তাকে তার বক্তব্য তুলে ধরার অধিকার দিচ্ছে। এখানে কোনো বাধা বিপত্তি নেই, সরকার থেকে কোনো বাধা বিপত্তি নেই। তাই আপনাদের কাছে অনুরোধ থাকবে যে আপনারা সম্মানের সাথে ওনাকে কথা বলেন, সম্মান দিয়ে কথা বলেন। ওনার নামটা উচ্চারণ করার সময় যেসব বিশেষণ যোগ করেন তার থেকে বিরত থাকেন, এটা আমার অনুরোধ। আমি আপনার দেশের একজন নেতা বা নেতৃস্থানীয় ব্যক্তিকে কখনোই অসম্মানের মাননীয় শব্দ ছাড়া আমি উচ্চারণ করিনি, আমার মনে পড়ে না। তাই সম্মানিত আমার ময়ূকদা এবং সম্মানিতা স্বর্ণালী দেবী, আপনাদের কাছে একটু ছোট্ট একটু আমার ব্যক্তি জীবনের উদাহরণ দিয়ে আমি একটু বলতে চাই যে দেখুন, আপনারা বলতেছেন যে এখানে হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে, হিন্দুদের উপাসনালয় কি করা হচ্ছে, পুড়িয়ে দেওয়া হচ্ছে। না, এদেশের মুসলিম ভাইরা, যদি দুই একটা জায়গায় কোনো ঘটনা ঘটে আমি অস্বীকার করব না, কিন্তু এর পরবর্তী এদেশের সংখ্যাগরিষ্ঠ সম্প্রদায় সংখ্যালঘুষ্ঠকে সুনিরাপত্তা দেওয়ার জন্য ব্যবস্থা গ্রহণ করেছে। পাহারা দেওয়া হচ্ছে গ্রামে গঞ্জে বিভিন্ন জায়গায়, যেখানে কোনো এই ধরনের কোনো কিছু হতে পারে সন্দেহ করে আগে থেকেই। আর দু একটি কথা না বললে নয় যে আমি আমার ব্যক্তি পরিচয় দিয়েছি। আমার 2022 সালের 6 ডিসেম্বর আমার বাড়ি ভেঙে দেওয়া হয়েছিল। আপনারা আসলে আমি ওই বাড়িতেই আপনাদের আমি আমন্ত্রণ জানিয়েছি। আমার বাড়ি ভেঙে দেওয়া হয়েছিল পতিত সরকারের প্রধান মাফিয়া রানী শেখ হাসিনার ভাই আবুল হাসনাত আবদুল্লার দ্বারা। আমার আপন ছোট ভাই সঞ্জয় গুপ্তকে 8টা কোপ দিয়ে প্রকাশ্য দিবালোকে বাজারে বসে হত্যার প্রচেষ্টা করা হয়েছিল। আমার সকল ব্যবসা এই পতিত সরকার 2-3 জন মন্ত্রী, যাদের নামও বলতে চাচ্ছি না, তারা ছিনিয়ে নিয়েছে, জোর করে নিয়েছে। আমার বিরুদ্ধে 44টি কেস দিয়েছে এবং আমি 4 বার জেল খেটেছি। শুধুমাত্র আমার দোষ একটাই, আমার পরিবারের দোষ একটাই, আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সদস্য, আমরা বিএনপি করি, এটাই ছিল আমাদের মুখ্য দোষ। সুতরাং সেই সময়টায় আমি একজনও সনাতনী, একজনও চিন্ময় দাস, একজনও রানা দাস, কোনো দাসকে আর খুঁজে পাইনি যে একটা কথা বলবে, যে একটা বক্তব্য দেবে। এর চাইতে বড় দুঃখের আর একটা ঘটনা না বললেই নয়, অন্তরের দুঃখ থেকে বলতেছি। আমার
পিতা জাতীয় নেতা, বাংলাদেশের জাতীয় নেতা, যিনি ভারতে মহাত্মা গান্ধীর শিষ্য ছিলেন, বিফোর দ্য সেপারেশন, ওনার মৃত্যু দিবস উপলক্ষে একটি অনুষ্ঠান করব জাতীয় প্রেস ক্লাবে। সেখানে রুম নিতে গেলে আমাদের সেখানকার আওয়ামী মাফিয়ার এক সদস্য শ্যামল দত্ত, উনি তো হিন্দু, আমি বিএনপি করি এই জন্য আমাকে রুমটা দেওয়া হয়নি। আমাকে ওখান থেকে মানে বলা হয়েছে যে উনি তো বিএনপি করে, উনি কেন এখানে রুম পাবে, ওনাকে কোনো অনুষ্ঠান করতে দেওয়া হবে না। তো এই জিনিসগুলি ময়ূকদা, সোনালিদি এবং অন্যান্য যারাই রয়েছেন, আপনাদের অনুষ্ঠান প্রত্যেকে তুখর বক্তা, আমি আপনাদের অপপ্রচার করতে বলি না, এইটা একটু আপনারা ভারতবাসী বাংলাদেশিদের মাঝে তুলে ধরেন যে কিভাবে আমরা নির্যাতিত হয়েছি এই 16 বছর বিএনপি করে। একটা দল করা তো অন্যায় নয়, একটা দল তো আমি করতে পারি, আমার গণতান্ত্রিক অধিকার। আপনাদের দেশে আপনি একটা দল করেন, মমতা দেবীর একটা তৃণমূল কংগ্রেস, অনেকে সেইটা করে, কেউ কংগ্রেস করে, এটা তো কোনো অন্যায়ের মধ্যে পড়ে না, এইটা তো তার নৈতিক অধিকার। আপনাদের মতো বিশাল বৃহৎ গণতন্ত্রের দেশ, সেখানে এটা সম্ভব হয়, আর আমাদের দেশে এটা সম্ভব হয়নি শুধুমাত্র এই স্বৈরাচারী শেখ হাসিনার কারণে, স্বৈরাচারী শেখ হাসিনার দালালদের কারণে, তার মাফিয়া গোষ্ঠীর কারণে, কারণ দেশটা পুরোপুরি লুণ্ঠিত করে ফেলেছিল এই 16 বছরে। আর তাকে যদি আপনারা তার সাথেই যদি আপনাদের সর্বময় বন্ধুত্ব হয়, তাহলে বাংলাদেশ এবং ভারত বন্ধুত্ব হবে বাংলাদেশ ভারতের সাথে। আজকে মহামান্য নরেন্দ্র মোদী মহোদয় আছে, কালকে ওখানে অন্য কেউ হবে, এখানে ডক্টর প্রফেসর ইউনূস রয়েছেন, এখানে কালকে আরেকটা সরকার হবে। আপনি সরকার থেকে সরকারের সাথে বন্ধুত্ব করেন, জনগণ থেকে জনগণের সাথে বন্ধুত্ব করেন। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি ময়ূকদা এবং স্বর্ণালীজি, আমি অত্যন্ত দৃঢ়ভাবে বিশ্বাস করি এই দুই দেশের মানুষের মধ্যে কোনো বিভেদ নাই, ভালোবাসার কোনো দূরত্ব নেই, সবাই সবাইকে সম্মান করে এবং ভালোবাসে। আমি আপনাদেরকে বিশেষ করে ময়ূকদা, স্বর্ণালী দেবী এবং অন্যান্য যারা রয়েছেন আপনাদের এই রিপাবলিকান টিভিতে, সবাইকে আমি আমার বাড়িতে আমন্ত্রণ জানাই। আমরা অতিথি পরায়ণ মানুষ, আপনারা 7 দিন না পারেন 3 দিনের জন্য এসে বেরিয়ে যাবেন, আপনার সকল নিরাপত্তার দায়িত্ব নেওয়া হবে। এদেশের মানুষ হিংসা প্রিয় নয়, এটা আপনারা বুঝতে পারবেন এদেশে আসতে পারলে। যদি আপনাদের সময় হয়, আবেদন এবং আমন্ত্রণ আমার পক্ষ থেকে সবসময় থাকবে আপনাদের জন্য। আর যেটা আমার যেটা সবচাইতে বড় অনুরোধ রইবে, যদি আপনারা এরকম একটি আমন্ত্রণ গ্রহণ করেন, আমি ময়ূকদাকে নিয়ে ঢাকা স্টেডিয়ামে একটি শো করব। সেই শোটার নাম হবে জবাব চায় বাংলাদেশ। ময়ূকদাকে প্রশ্ন করা হবে এদেশের প্রখ্যাত সাংবাদিক দিয়ে, সাধারণ কতগুলি প্রশ্ন করা হবে, উনি উত্তর দেবে, এবং সেই পর্বের নাম হবে জবাব চায় বাংলাদেশ। এখানে 50,000 বেশি লোক থাকবে। আমার মনে হয় আপনাদের বড় সেলিব্রিটিরা যখন এখানে এসছেন, এখানে সালমান খান এসছিলেন, সম্ভবত শাহরুখ খান সাহেব এসছিলেন, যে জনপ্রিয়তা না অর্জন করেছেন তার চেয়ে বেশি জনপ্রিয়তা অর্জন করবে আমাদের ময়ূকদা এই অনুষ্ঠানের মাধ্যমে। বাংলাদেশের শতভাগ মানুষ ওনার মুখ দিয়ে প্রতিদিন তথ্য বাংলাদেশ সম্পর্কে বিষয়ে আলোচনা না পেলে অখুশি হয়ে যায়, কোথায় উনি। একই সাথে স্বর্ণালী দেবী, আপনি সোজাসুজি সব চান, সবকিছু তো সোজাসুজি হয় না স্বর্ণালী, একটু কৌশলগত কারণে আপনার সব প্রশ্নেরও উত্তর দেওয়া হবে জবাব চায় বাংলাদেশ এই অনুষ্ঠানে। আপনারা আসবেন এবং ময়ূকদার জন্য এটা হবে একটা মিরাকেল, পরিপূর্ণ কানায় কানায় ভর্তি থাকবে তার দর্শক শ্রোতা, এইটুকু আমি বলতে পারি। একটা তারিখ দিন আমি বাংলাদেশ সরকারের সাথে কথা বলবো আপনাদের সোশ্যাল সিকিউরিটি, আপনাদের সিকিউরিটির জন্য, এবং আপনারা এসে একটা প্রোগ্রাম করে যান। সেই প্রোগ্রামটার নামও তো আমি দিয়েছি
জবাব চায় বাংলাদেশ। প্রধান সঞ্চালক থাকবেন ময়ূক রঞ্জন ঘোষ এবং সহায়িকা থাকবেন স্বর্ণালী দেবী। এটা আমার অনুরোধ ব্যক্তিগতভাবে আপনাদের কাছে। ভালো থাকবেন সবাই।